ফোর্স চ্যাপ্টারটা আমরা যখন পড়ি, এই অধ্যায়টা বা এই চ্যাপ্টারটা পড়ার সময় আমাদেরকে ফ্রিকশন পড়তে হয়, ফ্রিকশনটা বুঝতে হয়। সো তোমরা আই গেস যারা এবার ইংলিশ ভার্সন এসএসসি লেভেলে আছো, স্লাইডিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন, এই ফ্রিকশনগুলো সম্পর্কে পড়েছো। এবং এই ফ্রিকশনটা পড়লে আরেকটা জিনিস একটু পড়তে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন জিনিসটা আসলে কি এবং এটাকে কি দিয়ে এক্সপ্রেস করা হয় এবং এটার ইউজটা কি, এটা আজকে ব্যাখ্যা করব এই টিউটোরিয়ালে। আমার টার্গেট হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা নিয়ে একটু কথা বলা। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আশা করছি তোমাদের পরিবার পরিজন সবাই ভালো আছে, সবাই আমার সালাম গ্রহণ করো। তোমাদের বইটাতে, তোমাদের বইয়ের যেই প্র্যাকটিসটা আছে, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আছে ফিজিক্সের ফোর্স চ্যাপ্টারটাতে, সেটা শেষের দিকে 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে এরকম: দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ of a wooden piece on a floor is 0.01. If the mass of the wooden piece is 10 kilogram, what is the force required in moving it? এই কোয়েশ্চেনটা নিয়ে আমি একটু আলাপ করতে চাই এই টিউটোরিয়ালটাতে। তার আগে একটু বুঝতে হবে যে মিউ, যেটা দিয়ে আমি এক্সপ্রেস করছি, the measure of the amount of interactions between the two surfaces. এখন কথা হচ্ছে স্যার, ফ্রিকশন জিনিসটার কনসেপ্টটাই হচ্ছে যখন দুইটা অবজেক্ট একটা আরেকটার উপরে থাকবে, তখন ওদের সারফেসের মধ্যে যে অপোজিট একটা ফ্রিকশন তৈরি হয়, যেটা ইফেক্টিভ ফোর্স, সেটা হচ্ছে আমি যে ফোর্সটা দিচ্ছি এবং আমার যে অপোজিট ফোর্স আসতেছে, এটা মাইনাস করলে আমরা কি পাচ্ছি? ইফেক্টিভ ফোর্স। এখন এই অবজেক্টটাকে আমি একটু কল্পনা করি। অবজেক্টটাকে আমি চিন্তা করতে হবে এমনভাবে, ধরো আমি এটাকে এই দিকে একটা ফোর্সে টানবো, রাইট? এখন ওর যে সারফেসটা আছে, এই সারফেসের মধ্যে ডেফিনেটলি একটা ফ্রিকশন তৈরি হবে, বিকজ দিস টু সারফেস আর নট প্লেন, এটার মধ্যে রাফনেস আছে। এই রাফনেসের কারণে যেহেতু এই প্লেনের মধ্যে বা এই সারফেসটার মধ্যে গ্রুভস আছে, তখন এখানে কি তৈরি হবে? ফ্রিকশন তৈরি হবে। তো এই ফ্রিকশনটা তৈরি হলে ফ্রিকশনটা কাজ করবে কিসের এগেনস্টে? আমি যে ওকে পুল করছি বা আমি যে টানছি, এটার এগেনস্টে একটা ফ্রিকশন তৈরি হবে এবং এই ফ্রিকশনটাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করব। এখন আমার কথা হচ্ছে, এখানে যে প্লেনটা আছে বা যে অবজেক্টটা যে দাঁড়ায় আছে এখানে, ডেফিনেটলি এটার একটা ওয়েট নিচের দিকে কাজ করতেছে, যেটাকে আমরা ডেফিনেটলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি বলে জানি। যেহেতু এই জিনিসটা নিচের দিকে চলে আসতেছে না, এটার অপোজিট একটা রেজিস্টিভ ফোর্স কিন্তু কাজ করে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আর। এই আর কিন্তু রেজিস্টিভ ফোর্স, যেটা এমজি অর্থাৎ ওয়েটের এগেইনস্টে কাজ করতেছে। ইন দ্যাট কেস আমরা কিন্তু বলতে পারি দ্যাট আর ইজ ইকুয়াল এমজি। এখন একটু চিন্তা করো, তোমরা যারা পড়ছো, ইন কেস অফ মিউ, এখানে কিন্তু একটা টেনজেন্ট অ্যাঙ্গেল আছে। এই টেনজেন্ট অ্যাঙ্গেলটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, এটা আমি নেক্সট একটা টিউটোরিয়ালে দেখাবো। আজকে মিউ এর কনসেপ্টটা তোমাদেরকে বলি। এই যে ফোর্স সামনের দিকে কাজ করতেছে, এটার এগেইনস্টে যে আমার একটা স্মলার ফোর্স বা ফ্রিকশন কাজ করতেছে, আমি যদি এই অবজেক্টটাকে পুল করে টানতে চাই, তাহলে এই ফোর্সের চেয়ে বেশি জোরে আমাকে টানতে হবে। এখন একটু খেয়াল করে দেখো, ওয়েট নিচের দিকে কাজ করতেছে, এইটা একটা ফোর্স, ফ্রিকশন কাজ করতেছে এইদিকে, এইটা একটা অপোজিট ফোর্স। তার মানে এই দুইটা ফোর্সের যে রেশিও, এই রেশিওটাই হচ্ছে আমার ফ্রিকশন ফোর্স, যেটার এগেইনস্টে আমাকে এই ফোর্সটা দিতে হবে। সো ইউ সি দ্যাট মিউ ইজ ইকুয়াল টু এফ বাই এমজি। তার মানে এই এফটা হচ্ছে রিকোয়ার্ড ফোর্স, যেই ফোর্সটা দিয়ে আমি ওকে টানবো। এখন তুমি খেয়াল করে দেখো, আমার যে অবজেক্টটা নিচের দিকে কাজ করতেছে, যে ওয়েটটা কাজ করতেছে, এই ওয়েটের রেজিস্টিভ ফোর্স উপরে থাকার কারণে ওইটাকে স্টেবল করবে, অর্থাৎ স্ট্যাটিক ফোর্স হবে। আমি এখানে কে অ্যান্ড এস লিখেছি। আই হোপ ইউ নো দ্যাট কে মানে হচ্ছে কাইনেটিক, এস মানে হচ্ছে স্ট্যাটিক। তার মানে আমার এখন দুই ধরনের কোএফিসিয়েন্ট পাওয়া যাবে। একটা হচ্ছে, আমি জানি যদি আমি কে লিখি, অর্থাৎ কাইনেটিক লিখি, খেয়াল করো, আমি যদি এখানে কে লিখি অর্থাৎ কাইনেটিক কোএফিসিয়েন্ট লিখি, দ্যাট শুড বি এফ কে ডিভাইডেড বাই এম জি অর আর। ইভেন আমি যদি এখানে এস লিখি, দ্যাট শুড বি এফ এস ডিভাইডেড বাই আর। সো ইন কেস অফ স্ট্যাটিক ফোর্স আমরা এস ব্যবহার করব,
কখন স্ট্যাটিক হবে? যখন অবজেক্টটা আর নড়বে না, অর্থাৎ ও এমন একটা স্ট্যাটিক ফোর্স দিয়ে রাখছে যে অবজেক্টটা জায়গা মতো আছে। সো দিস ইজ স্ট্যাটিক ফোর্স। এখন আমি যদি চিন্তা করি তাহলে কাইনেটিক ফোর্স কখন হবে? যখন এটা মুভ করবে। সো এফ কে ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স ফর মুভিং দ্য অবজেক্ট, এফ এস ইজ দ্য রিকোয়ার্ড ফোর্স ফর বিং স্ট্যাটিক অফ দ্য অবজেক্ট। তার মানে আমি এখানে যে মিউটা পাচ্ছি, যে প্রপোর্শনটা পাচ্ছি, যেই কোএফিসিয়েন্টটা পাচ্ছি, এই কোএফিসিয়েন্টটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছে, আইদার এটা কাইনেটিক অর স্ট্যাটিক। এবার তোমরা তোমাদের বইয়ের মধ্যে যেই কোয়েশ্চেনটা লেখা আছে দেখো, দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ অফ এ উডেন পিস অন আ ফ্লোর ইজ 0.01। তার মানে এই মিউ এর ভ্যালু কোয়েশ্চেনটাতে দেওয়া আছে 0.01। তার মানে আমি যদি এখন বলি যে মিউ ইজ ইকুয়াল টু 0.01 ইজ গিভেন। এখন যে উডেন পিস দেওয়া আছে, এই উডেন পিসের এম 10 কিলোগ্রাম দেওয়া আছে, রাইট? সো ইফ আই নো এম ইজ 10 কিলোগ্রাম, তা ডেফিনেটলি আমি এটার ওয়েট জানি যে 10 ইন্টু 9.8 হুইচ ইজ 98 নিউটন, রাইট? এখন কোয়েশ্চেন করেছে আমাকে, if the mass of the wooden piece is 10 kilogram, what is the force required in moving it? এখন কতটুকু ফোর্স আমাকে লাগবে এটা মুভ করাইতে? এখন দিস ইজ মাই রিকোয়ার্ড ফোর্স। যেহেতু এটা মুভ করতেছে তাহলে দিস শুড বি কাইনেটিক ফ্রিকশন। সো তখন আমি ইউজ করব দ্যাট মিউ ইজ ইকুয়াল টু এফ কে, অ্যান্ড দিস শুড বি মিউ কে divided by mg or r. So this mg, which is actually r, this is the weight of the object and this is the required friction for moving it. তো এখন আমার কি করতে হবে? আমি জানি যে f কে আমাকে বের করতে হবে। So this should be mu k divided by mg. And mu k কত? এখন সরি, হ্যাঁ, f কে করতে গেলে অ্যাকচুয়ালি আমাকে mu k আর mg টা গুণ করতে হবে। That means Fk is actually mu k times mg. So that is 98 times 0.01. So 98 ke 0.01 de korle hobe 98 times 0.01, which is 0.98 Newton. So 0.98 Newton is the static force, je force ta amar lagbe oke move koraite. এখন এটার পরে আরেকটা পার্ট দেওয়া আছে, that if a stone of mass 100 kilogram is kept on the wooden block, what is force required to move it? এখন ঘটনা হচ্ছে তাহলে তো আমার ম্যাস বেড়ে যাচ্ছে। আগে 10 কিলোগ্রাম ছিল, এখন 10 কিলোগ্রামের সাথে 100 কিলোগ্রাম অ্যাড হবে। আমি যদি এখন একটু সিম্পলি চিন্তা করি যে 10 কিলোগ্রাম আমার ছিল প্রথমে, এখন আমার এগুলো চেঞ্জ হবে। সো প্রথমে যখন এই ম্যাস, এটার ম্যাস ছিল 10 কিলোগ্রাম, বুঝলাম, তখন আমার কোএফিসিয়েন্ট ছিল 0.01, স্টিল কোএফিসিয়েন্ট 0.01 বিকজ সারফেস তো সেম। তো আমি যখন হিসাব করলাম 0.98 নিউটন আসলো দ্য রিকোয়ার্ড ফোর্স টু মুভ ইট। এখন বলেছে যদি আমি এটার উপরে আরেকটা 100 কিলোগ্রামের একটা স্টোন রাখি, তখন এটা তো হচ্ছে 10 তো ছিলই আগে, তার সাথে যদি 100 কিলোগ্রাম আমরা রাখি, দিস ইজ 110 কিলোগ্রাম, রাইট? তো 110 কিলোগ্রাম যদি হয় তাহলে ওয়েট কত হবে? ওয়েট এখন একটু বাড়বে ডেফিনেটলি, বিকজ 110 ইন্টু 9.8, দিস ইজ 1078 নিউটন। সো দিস ইজ সিম্পলি 1078 নিউটন। সো আমার যখন ম্যাস বেড়ে গেছে, ওয়েটটাও বেড়ে গেছে, এখন আমি যদি সিমিলার ফর্মুলা ইউজ করি, আমার এমজিটা বেড়ে গেছে। সো আমার মিউকে অর্থাৎ কোএফিসিয়েন্ট কিন্তু আগেরটাই ছিল 0.01, এখন আমার ওয়েটটা যেহেতু বাড়ছে, কত বাড়ছে? আগে ছিল 98, এখন কত হয়েছে? 1078 টাইমস 0.01। সো এখন আমি জাস্ট 1078 এর সাথে 0.01টা গুণ করে দিব, দেন দিস ইজ 10.78 নিউটন। তো এই যে 10.78 নিউটন, এইটা হচ্ছে এখনকার রিকোয়ার্ড ফোর্স যদি এটার ম্যাস 110 কিলোগ্রাম হয়। সো সিম্পলি আমাকে এই ফর্মুলাটা বুঝতে হবে
যে আমার কোএফিসিয়েন্টটা হচ্ছে দুই ধরনের ফোর্সের প্রপোর্শন, এবং মিউ এর কিন্তু কোনো ইউনিট নাই। কেন নাই? কারণ এটা সিমিলার টাইপ অফ কোয়ান্টিটিজের কি প্রপোর্শন। সো উপরে যেহেতু ফোর্স, নিচেও যেহেতু ফোর্স, সুতরাং নিউটন টাইমস নিউটন ইজ এ সিঙ্গেল নাম্বার, জাস্ট এ নাম্বার, যে নাম্বারটা আমরা এই যে এখানে দেখতেছি। সো মিউ এর কিন্তু কোনো ইউনিট নাই। সো মিউ হিসাব করে আমরা চাইবো বা আমরা বের করতে পারবো যে কতটুকু ফোর্স লাগবে ওকে মুভ করাইতে যদি একটা অবজেক্টের ম্যাস দেওয়া থাকে। সো যে কোনো অবজেক্টের যদি ম্যাস দেওয়া থাকে আমি আমার ইফেক্টিভ ফোর্সটা বের করতে পারবো। নাও ইউ সি এখানে একটা কি ভ্যালু দেওয়া আছে। মিউ এর ভ্যালু 0-র চেয়ে বেশি হইতে পারে, 0-র ইকুয়াল হইতে পারে, 1-এর বেশি হইতে পারে, 1-এর কমও হইতে পারে। তার মানে কি, মিউ যখন 0 হবে, অর্থাৎ আমার কোএফিসিয়েন্ট যখন 0, তার মানে এই দুইটার প্রপোর্শন যদি 0 হয়, অর্থাৎ স্টেবল হয়ে থাকবে, স্ট্যাটিক হয়ে থাকবে। সো আমাকে যদি মুভ করাইতে হয়, আমার ফোর্সটা অফকোর্স আমার ফ্রিকশনের চেয়ে বেশি হইতে হবে। সো আমার ফ্রিকশনটা, যে ফ্রিকশনটা আমাকে সারফেসটা দিচ্ছে, এর চেয়ে যদি আমার ফোর্স, পুলিং ফোর্স বেশি হয়, এটা মুভ করবে, অবজেক্টটা মুভ করবে, এবং এদের মাঝখানে যে জাংশনটা আছে, এই জাংশনের মধ্যে যে আমার ফ্রিকশনটা ক্রিয়েট হচ্ছে, এই ফ্রিকশনটা যদি বেশি হয়ে থাকে, অবজেক্ট স্ট্যাটিক হবে, আর আমার পুলিং ফোর্স যদি বেশি হয়, তাহলে অবজেক্ট মুভ করবে। তাহলে ভেরি সিম্পলি তোমাদের বইয়ের মধ্যে ফোর্স চ্যাপ্টারে যে ম্যাথমেটিক্যাল এক্সারসাইজটা বইয়ের মধ্যে আছে, এটা হচ্ছে তার সিম্পল একটা এক্সপ্লেনেশন যে ফোর্সটাকে আমরা কিভাবে মেজার করব। নেক্সট টিউটোরিয়ালে আমি তোমাদেরকে দেখাবো যে এই মিউ এর ভ্যালুটা কিভাবে মেজার করতে হয় এবং সেই ডেরিভেশনটা কিভাবে আসলো। সো স্টে ওয়েল, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।